টাইম মেশিনের মাধ্যমে টাইম ট্রাভেল করতে করতে নাভরা তো ভবিষ্যৎ থেকে ভুল করে পৌঁছে যায় হাজার হাজার বছর পেছনে, যেটা ছিল রাজা বীর সিং এর যুগ। আর এখানে এসেই তো নাভ পড়ে যায় রাজকুমারী রত্নার প্রেমে। প্রথম দেখাতেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তাহলে নাভ এখন কি করবে? সে কি তার ভালোবাসার জন্য এই যুগেই থেকে যাবে, নাকি সবকিছু ভুলে আবারও ভবিষ্যতে ফিরে যাবে? তাদের এই ভালোবাসার শেষটা কেমন হতে চলেছে? তাছাড়া এই টাইম ট্রাভেল করতে গিয়ে তারা যেসব বিপদের মধ্যে পড়ে, সেই সবই দেখব আজকের গল্প রাদুয়া রিটার্নসে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই একজন ব্যাকগ্রাউন্ড ন্যারেটর বলছিল, তারা বলে মহাবিশ্ব নাকি ব্যাপক বিস্ফোরণ দিয়ে শুরু হয়। আর এইভাবে গুরু নানক দেবজিও বলেন যে এই মহাবিশ্বের না শুরু আছে আর না শেষ। এটাতে হয়তোবা কোনো সময়েরও কোনো হিসেব নেই। তবে এবার এই সময় আমাদের চারজনকে 2018 থেকে 1955 সালে নিয়ে আসে। আমরা যখন চেষ্টা করি নিজেদের সময়ে ফিরতে, তখনই সময় আমাদের এমনভাবে গোলকধাঁধায় ফাঁসিয়ে দেয় যে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই যেটা আমাদের জন্য ছিলই না, আমাদের সাথেও যায় না। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় একটা অন্য সময় চলছে এখন পৃথিবীতে। সময়টা হচ্ছে 2255 সাল। দেখা যায় কেটি নামের এক রোবট নাভ নামের ছেলেকে বলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। নাভ তখন জিজ্ঞেস করে আপনি কে, আর আমি কেন আপনার প্রশ্নের উত্তর দিব? আমি বা এখন কোথায় আছি? কেটি বলে প্লিজ স্যার, আমাকে 1 মিনিট টাইম দিন। কেটি তখন টেকনোলজি ইউজ করে নাভের ব্যাকগ্রাউন্ড চেক করছিল। সে কি ভাষায় কথা বলছে আর কেমন রিয়াকশন দিচ্ছে এগুলোও দেখছিল। নাভ তখন বলে আগে তুমি বলো আমার সাথীরা কোথায়, আর আমার হাত কেন বেঁধে রেখেছ? কেটি বলে তুমি শুধুমাত্র আমার প্রশ্নের উত্তর দিবে। নাভ তখন জিজ্ঞেস করে কেন, তুমি কি পাগল? তুমি কি চণ্ডীগড়ের পুলিশ? বলো তাহলে, আমি এখনই তোমাকে সাসপেন্ড করছি। তো তখনই কেটির গার্ড রোবট তার দিকে বন্দুক তাক করে। তাই নাভ বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কি প্রশ্ন করবে? কেটি তখন জিজ্ঞেস করে তোমার মিশন কি আর কোথা থেকে এসেছো? এবার সেখানে একে একে সবাইকে প্রশ্ন করা হয় আর তারা সবাই উত্তর দিচ্ছিল। একজন বলে আমরা এসেছি অতীতের কোনো এক সাল থেকে, কিন্তু আমরা খুবই ভালো আর সভ্য মানুষ, প্লিজ আমাদের যেতে দিন। কেটি তখন বলে তোমরা কিভাবে 2255 সালে আসলে? তখন তারা বলে টাইম মেশিন দিয়ে। এবার এই রকম প্রশ্নের পর কেটি থ্যাঙ্কস জানিয়ে উঠে চলে যায়। নাভ তো বারবার বলছিল আমার হাতের বাঁধন খুলে দিয়ে যাচ্ছ না কেন, কিন্তু কেটি তো সেখান থেকেই চলে যায়। তারপরই তার হাতের বাঁধন নিজে থেকেই খুলে যায়। এরপর নাভ বলে ইস কোথায় ফেসে গেলাম আবার, আমি কেন যে এই টাইম মেশিন বানাতে গেলাম? তখনই সেখানে তার হাতে টাচ লেগে সে দেখতে পায় পাশের রুমেই আছে সুখী ভাই। নাভ তখন সুখীকে বলে আরে ভাই তোমার কি খবর? সুখীও তখন জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, আর আমরা কোথায় এসেছি বলো তো, আর বাকিরা কোথায়? নাভ তখন বলতে থাকে সেটা তো আমি নিজেও জানি না, তুমি তোমার পাশের দেয়াল ছুঁয়ে দেখো, হয়তোবা তারা পাশের রুমেই আছে। সুখী এরপর তার পাশের দেয়ালে টাচ করে। তখনই দেখা যায় সেখানে তাদের বাবা হেমচাঁদকে। সুখী তখন হেমচাঁদকে বলে তুমি ঠিক আছো তো? হেমচাঁদ বলে হ্যাঁ, উপরওয়ালার ইচ্ছায় ঠিকই আছি, শুক্রিয়া। সুখী বলে কি শুক্রিয়া করছো? আমরা এখানে এসে ফেসে গিয়েছি আর তুমি করছো শুক্রিয়া? যাও তোমার পাশের দেয়ালে টাচ করো, বাকি সাথীদের দেখা যাবে। তো তারপরে সে টাচ করার আগেই সেখানের দরজা খুলে যায় আর তারা একে একে চারজনই বাইরে আসে। তাদের চারজনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম জ্যাসমিন। তো এবার তাদেরকে কেটে নিয়ে আসে একটা মিটিংয়ে। সেখানে রবি গিল বলছিল আমার নাম রবি গিল, তো তোমরা আমাকে মিস্টার গিল বলে ডাকতে পারো, আমি হচ্ছে এই কোম্পানির মালিক। সুখী বলে সে তো ঠিক আছে, কিন্তু আমাদের জেলের কয়েদিদের মতো কেন রাখা হয়েছিল, আর এখানে এতগুলো শেফ কেন আমাদের সামনে বসে আছে? আসলে এখানে এরা সাদা পোশাক পরে থাকায় নাভরা তাদেরকে শেফ ভাবছিল। রাবি বলে দেখো আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, পরিস্থিতিটাই এমন যে আমাদেরকে অস্ত্র ব্যবহার করতেই হচ্ছে। আসলে আমাদের সিটির অবস্থা খুবই খারাপ যাচ্ছে, আর সেই অবস্থার উন্নতির জন্য আমি তোমাদের হেল্প চাই। নাভ তখন বলে কি বললেন? আমাদের হেল্প চাই, কিন্তু আমরা কি করতে পারি? এটা তো আপনার সিটি। রাভি বলে অবশ্যই হেল্প করতে পারবে, আর একমাত্র তোমরাই করতে পারবে, কারণ তোমরা টাইম ট্রাভেল করে এই পর্যন্ত এসেছো। নাভ তখন বলে আমরা টাইম ট্রাভেল করে এসেছি, কিন্তু এখানে আপনার কিভাবে হেল্প করব আমরা? রবি তখন বলে আজ থেকে প্রায় 30 বছর আগে সবকিছুই ঠিকঠাক ছিল, রোবট আমাদেরকে হেল্পও করত, কিন্তু যবে থেকে তাদের আপডেট হলো তবে থেকেই সবকিছু বদলে গেল, আর এখন একটাই উপায় রয়ে গেছে,
টাইম ট্রাভেল করে এই সমস্যাকে সমাধান করতে হবে। নাভ বলে কিন্তু মিস্টার গিল, আমাদের কাছে তো কোনো টাইম মেশিন নেই। রবি তখন বলে টাইম মেশিন আমাদের কাছে আছে এবং দুবার সেটা থেকে গ্রিন সিগন্যালও পেয়েছি, তাই আমি চাই তুমি আমাকে হেল্প করো। তখন বাকিরা নাভের টিমকে বলে আমরা তো মিস্টার গিলের সাথে একমত, তোমরা কি আমাদেরকে হেল্পটা করবে? সুখী বলে আমরা কিভাবে হেল্প করতে পারি? আমরা প্রায় 230 বছর অতীতের, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদেরকে আমাদের সময়ে ফিরিয়ে দিন। রবি তখন বলে অবশ্যই দিব, টাইম মেশিন ঠিক হলেই আমরা প্রথমে তোমাদের ফিরিয়ে দিয়ে আসব, তারপর আমরা আমাদের সমস্যারও সমাধান করব। হেমচাঁদ তখন বলে আচ্ছা, আমার অনেক ঘুম পাচ্ছে, অনেক লম্বা জার্নি করেছি তো, তাই যদি একটু জায়গা পেতাম। রবি তখন বলে অবশ্যই, সব পাবে। এই হচ্ছে রোবট কেটি, সে তোমাদের সম্পূর্ণ খেয়াল রাখবে, তোমরা কোনো চিন্তা করবে না, এখানে নিশ্চিন্তে থাকতে পারো। তারপরে কেটি তাদের নিয়ে ফ্লাইং কারে ওঠে। নাভ, জেসমিন এরা তো এটা দেখে খুবই খুশি হয় যে তারা কত নতুন কিছু দেখছে, আর তারা তো এই গাড়ির ব্যাপারে বেশ এক্সাইটেডও ছিল। তবে হেমচাঁদ আর সুখী তো তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর এতই ঝগড়া করে যে কেটি হয়ে যায় শাটডাউন, আর ফ্লাইং কার তো সোজা নিচে যেতে থাকে। তাদের প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই যাবে, তখনই আবার কেটি অন হয়ে যায় আর কারকে থামতে বলে। এরপর তাদেরকে সে মানা করে যেন তারা তাকে ডিস্ট্রাক্টেড না করে। তারপরই রাতের বেলা তাদেরকে ঘুমানোর জন্য একটা রুম দেওয়া হয়, কিন্তু সকাল সকাল উঠেই হেমচাঁদ পড়ে যায় মহা বিপদে, কারণ বেচারা বাথরুমই খুঁজে পাচ্ছে না। সুখী বলে কি হয়েছে তোমার, হ্যাঁ এত সমস্যা কিসে? হেমচাঁদ বলে সমস্যা হবে না, আমি তো বাথরুমের দেখাই পাচ্ছি না, কোথায় বাথরুম কে বলবে, আর আমার তো এদিকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নাভ তখন উঠে বলে প্লিজ বাবা, আমাকে একটু ঘুমাতে দাও, যাও সামনে গিয়ে প্যানেলে দেখো, পেয়ে যাবে, প্লিজ এই নিয়ে আর ঝামেলা করো না। হেমচাঁদ বলে ও হ্যাঁ, আমি তো প্যানেল চিনি, আমি দেখছি তাহলে। সুখী তখন নাভকে বলে এই উনি হয়তো পারবেন না, তুমি একটু গিয়ে দেখিয়ে আসো না। নাভ বলে আরে না, পারবে, অবশ্যই পারবে, ইংরেজি তো জানেনি। এবার দেখা যায় হেমচাঁদ যা পারছে, যেখানে পারছে একের পর এক ক্লিক করে যাচ্ছে, আর এবার তো সেখানে এক ঝাঁক বন্দুক বের হয়ে আসে আর তাদের তিনজনের দিকেই তাক করে বসে। তারা তিনজন তো এবার বেশ ভয়ে দ্রুত উঠে যায় আর বলতে থাকে আরে আরে কি করছো কি এসব, প্রাণে মারবে নাকি? নাভ বলে আমি আসছি, দাঁড়াও। তো নাভ সরতেই তার উপর লেজার টার্গেট হয়। সুখী বলে নাভ নড়বে না, তোমার উপর লেজার টার্গেট হয়েছে, তাই একবার নড়লেই কিন্তু মরবে। তখনই সেখানে কেটি আসে আর নাভ বলে কেটি প্লিজ হেল্প করো। কেটি তখন রুমের ফাংশনকে অর্ডার দেয় সেফটি প্রোটেকশন অ্যাভয়েড করতে, তারপরই সেটা অ্যাভয়েড হয় এবং নাভ একটুর জন্য বেঁচে যায়। নাভ তখন কেটিকে বলে তুমি বাঁচিয়ে নিলে আমাকে, না হলে আজ তো শেষই করে দিত বাবা। হেমচাঁদ তখন কেটিকে বলে আরে কেটি ম্যাডাম, তুমি এত কষ্ট করলে কেন, আমি সব সামলে নিতাম। কেটি বলে হ্যাঁ, সেটা তো আমি নিজ চোখেই দেখে নিলাম, কত সামলে নিতে। নাভ বলে কেটি তুমি এসেছো, বেশ ভালোই হয়েছে, আগে আমার বাবাকে একটু বাথরুম দেখিয়ে দাও তো, এই বাথরুমের চক্করে আজ আমি মরতে যাচ্ছিলাম। কেটি বলে এটা তো খুব সহজ। সে বলতে থাকে জিয়া ওপেন দ্য ওয়াশরুম। এবার জিয়া হচ্ছে তাদের ফাংশনের নাম, তো এই অর্ডার দেওয়ার সাথে সাথেই তো সেখানে বাথরুম ওপেন হয়ে যায় আর হেমচাঁদ দৌড়ে সেখানে যায়। সুখী কেটিকে বলে এটা যখন এতই সহজ, মুখে বললেই খুলে যায়, তাহলে আমাদেরকে বলে দিলে না কেন আগে, তাহলে তো এত বড় বিপদ হতোই না। কেটি তখন বলে আসলে এখানে ভয়েস কমান্ড একমাত্র এই সিটির নাগরিকরাই দিতে পারবে, আর তোমরা তো এখানের সিটিজেন না। নাভ তখন জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তোমাদের এখানে সিটিজেন হতে কি কি লাগে সেটাও বলে দাও। সুখী বলে হ্যাঁ বলো তো, আধার কার্ড বানিয়ে আমরাও হয়ে যাই এখানের নাগরিক। কেটি তখন একটা লম্বা নেভার এন্ডিং রুলস দেখিয়ে দেয় আর বলে এটা পড়ে নাও, তারপর সাইন করে দাও। নাভ তখন হাত জোর করে বলে না বাবা, আমরা এভাবেই ঠিক আছি, লাগবে না রুলস পড়া আর লাগবে না নাগরিক হওয়া। কেটি তখন বলে তাহলে রেডি হয়ে চলো, ল্যাবে যেতে হবে। জেসমিন বলে কিভাবে রেডি হব, কাপড়ই তো নেই। কেটি তখন বলে সমস্যা নেই, যা ওয়ার্ড্রপ ওপেন করো তো। তারপরে সেখানে অনেক বড় ওয়ার্ড্রপ ওপেন হয়। কেটি তখন তাদেরকে বলে যাও দ্রুত রেডি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। তারপরে তারা 2255 সালের মতো ড্রেস পরে বাইরে চলে আসে। কেটি বলে বাহ, তোমাদের দেখে একেবারে এই শহরের মনে হচ্ছে, তবে এই ড্রেস শুধু সাধারণ ড্রেস নয়, এতে প্রোটেকশন শেল দেওয়া আছে যা তোমাদেরকে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে হেল্প করবে। তারপরই কেটি তাদেরকে নিয়ে ল্যাবে আসে, সেখানে রবিও ছিল। আর নাভ রবিকে বলে মিস্টার গিল, এখানে এসব কি হচ্ছে? রবি বলে
এখানে রোবট নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, কারণ বাইরে যেই রোবট আছে তারা মানুষের উপরই হামলা করছে। হেমচাঁদ বলতে থাকে, কিন্তু কি দরকার আপনার এসব ক্রিয়েট করার? রাভি বলে, যাতে করে তারা মানুষের কাজে আসতে পারে, এজন্যই চেষ্টা করছি। হেমচাঁদ বলতে থাকে, কিন্তু তারা তো কোনো হেল্পই করলো না। এবার এরা সামনে এগিয়ে যায়, আর নাভ সুখিকে বলে, আমার কেন যেন এখানে কিছু গরমিল মনে হচ্ছে। সুখী বলে, আমারও। কিছু তো এখানে আছে যা আমাদের থেকে লুকিয়ে রাখছে এরা, কিন্তু এটাও হতে পারে ভবিষ্যতের টেকনোলজি এমন আজব রকমের হয়। তো এরপরই আমাদেরকে টাইম মেশিনের সামনে নিয়ে আসে রাভি। সত্যি সত্যি টাইম মেশিন চোখের সামনে দেখে তারা চারজনই তো বেশ এক্সাইটেড হয়ে যায়। নাভ তো বলতে থাকে, আরে দেখো, সত্যি সত্যি এটা টাইম মেশিন, কত সুন্দর তাই না? রবি বলে, আমি আশা করছি আমার ল্যাব তোমাদের পছন্দ হয়েছে। তো তারপরে রবি ডক্টর সুরিন্দারকে ডাক দেয়। সুরিন্দার বলে, সরি স্যার, আমি কাজে ছিলাম, কিন্তু আমার টাইম মেশিন বলল টাইম ট্রাভেল করা হয়েছে। রবি বলে, হ্যাঁ আমি জানি, এই হচ্ছে সেই চারজন যারা টাইম ট্রাভেল করে এখানে এসেছে। রবি এর পর ডক্টর সুরিন্দারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। সে বলে, ইনি হচ্ছেন আমাদের সবচেয়ে টপ সায়েন্টিস্টের মাঝে একজন। তিনি টাইম মেশিন নিয়ে আমার কোম্পানিতে জব করছেন। সুরিন্দারের পর তার টিমের বাকি 3 জনেরও পরিচয় করায়। রবি নাভের টিমকে বলে, তোমরা এখানে থেকে টাইম মেশিনের উপর কাজ করতে পারো, আমি যাচ্ছি, বাকি কোনো দরকার হলে কেটি তো আছেই। রবি তারপর চলে যায়, আর সুরিন্দার তাদের বলে, তাহলে তোমরাই টাইম ট্রাভেল করে এসেছো, তাহলে আসো, তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। নাভ বলে, আচ্ছা আপনি কি সত্যি নিজেই টাইম মেশিন তৈরি করেছেন? সুরিন্দার বলে, কেন, কোনো সন্দেহ আছে? সুখী বলে, আমার সন্দেহ আছে। সুরিন্দার তখন জিজ্ঞেস করে, কি নিয়ে শুনি? সুখী জানায়, মেশিন নিয়ে নয়, অন্য বিষয়ে। তোমার সাথে কি সুনীল শেঠির কোনো সম্পর্ক আছে বা লিঙ্ক? মানে সবচেয়ে বড় ফিল্ম স্টার, ওনার কথা বলছি। সুরিন্দার বলে, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমার জীবনের লক্ষ্য 2টি, এক হচ্ছে টাইম মেশিনের উপর কাজ করা, আর 2 আমার পূর্বপুরুষ সুনীল শেঠির মুভি দেখা। সুখী এটা শুনে বলে, ও তাই তো, আমি তো সেজন্যই জিজ্ঞেস করেছি, কারণ আপনি দেখতে একেবারে তার মতো। সুরিন্দার তখন বলে, আচ্ছা এবার আপনারা বলুন, আপনারা টাইম ট্রাভেল করলেন কিভাবে? হেমচাঁদ বলে, আমি বুঝিয়ে বলছি, এরা কেউ পারবে না। তো হেমচাঁদ তার উল্টো পাল্টা কথা বলতে থাকে এখানে। সুরিন্দার তো কিছুই বুঝতে পারে না, তাই সে এবার নাভকে জিজ্ঞেস করে। নাভ বলে, আসলে আমি একটা রেডিও ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে একটা ফ্রিকোয়েন্সি হ্যাক তৈরি করি, যা একমাত্র সাউন্ডকেই হ্যাক করতে পারত। তবে একটা সময় পুরো আশেপাশের সিচুয়েশনই বদলে যায়। তারপর সেখানে একটা সবুজ কালারের কেমিক্যাল অ্যাড করতেই একটা পোর্টাল ওপেন হয়ে যায়, আর সেটার মাধ্যমেই আমরা চলে যাই 1955 সালে। তাই কিভাবে কি হলো আর কেন হলো সে আসল কারণটা আমি জানি না, আমরা আসলে এতটুকুই জানি। সুরিন্দার এসব শুনে বলে, আচ্ছা আমি বলছি আপনাদের কি হয়েছিল। 20 দিন আগে আমাদের মেশিন একটা সিগন্যাল দিয়েছিল এবং সেটাতেই একটা পোর্টাল ওপেন হয়, আর ঠিক তখনই আপনারা 1955 থেকে 2255-তে পৌঁছে গিয়েছেন। জ্যাসমিন এটা শুনে বলে, ও তাহলে আমরা কোনো টাইম মেশিন তৈরিই করিনি? সুরিন্দার বলে, না, এটা আমাদেরই মেশিনের সিগন্যাল ছিল যা তোমরা ক্যাচ করেছ। নাভ বলে, ও তাহলে এখানেই আসল পোর্টাল? সুরিন্দার বলে, হ্যাঁ এটাই আসল। জেসমিন তখন বলতে থাকে, কিন্তু এই টাইম মেশিন আবার শুরু হবে কবে? নাভ তখন বলে, আমি বলছি, যেই ভুল আমরা 1955 থেকে 2018-তে করেছি সেটাই আবার করব, কিন্তু সঠিকভাবে। তাই এই টাইম মেশিন আবারও নতুন করে বানাতে হবে। তো তারপর তারা সবাই মিলে টাইম মেশিনের উপর কাজ করা শুরু করে দেয়। নাভ সুরিন্দারকে বলে, আচ্ছা এই কেটিকে তো দেখে মনেই হয় না যে সে একটা রোবট, একেবারে মানুষের মতো লাগে, রক্ত মাংসে গড়া মানুষ। সুরিন্দার বলে, হ্যাঁ কেটি আমার অনেক দিনের কষ্টের ফল, সে দেখতেও খুব সুন্দরী। না বলে, কিন্তু মিস্টার গিল তো বলল কেটিকে তিনি তৈরি করেছেন। সুরিন্দার বলে, আরে না, আমি করেছি, এই যে দেখো, এটা হচ্ছে কেটির রেকর্ড আর তার সফটওয়্যার। তো সেই সফটওয়্যারটা দেখার পরই নাভ রবিকে বলে, স্যার আমি কেটির সফটওয়্যার চেক করেছি, যার মধ্যে এখনো ইমপ্লিমেন্টের প্রয়োজন আছে, কিন্তু যদি এই একই সফটওয়্যার আপনি 30 বছর পেছনে গিয়ে আপডেট করেন তাহলে আমার কাছে মনে হয় রোবট ঠিক হওয়ার থেকে বেশি খারাপ হয়ে যাবে। রবি তখন বলে, দেখো তুমি 250 বছর আগের নলেজ নিয়ে এইসব বলছো, যা বর্তমানে শোনা বোকামি। নাভ বলে, স্যার আমি বলেছি আমার নলেজ থেকে, যার নতুন বা পুরাতন হয় না, আপনি একবার ভেবে দেখবেন। তো এবার নাভ যাওয়ার পরই রবি তো রেগে মেগে একটা ছবি বের করে, যেখানে বোঝা যাচ্ছিল 4 জন মানুষের ছবি আঁকা। রবি এটা দেখেই বলে, তুমি কি ভেবেছো
আমি জানি না তুমি কে? আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার টাইম মেশিন তৈরির স্বপ্ন একবার সত্যি হলে আমি এই পৃথিবীতে রাজত্ব করে যাব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। অন্যদিকে সুখী সুরিন্দারকে বলে, ডক্টর, আপনি কিছু করছেন না কেন? বলুন কিভাবে এই মেশিন চলবে? সুরিন্দার বলে, আরে আর কি করব, সব তো করে দেখেছি, কাজই হচ্ছে না। আমি বুঝতে পারছি না এটাকে কোন শক্তিশালী মেশিন ধরে রাখছে। আচ্ছা, আপনারা কিভাবে টাইম ট্রাভেল করলেন বলুন তো? হেমচাঁদ বলে, আর কতবার বলবো আমরা? সে বলতে থাকে, নাভ একটা রেডিও তৈরি করেছিল যার মধ্যেই আমরা ফেসে যাই। নাভ তো এটা শুনেই রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ তো আমাকেই দিবে, দিয়ে দাও। আমি ওই রেডিও ফ্রিকোয়েন্সি টাইম ট্রাভেল করার জন্য তৈরি করিনি, আমি ছোটখাটো হ্যাক করার জন্য তৈরি করেছিলাম। আমি কিভাবে বুঝবো যে এটা হ্যাক করে ফেলবে তোমাদেরই মেশিন? আমিও তো তোমাদের সাথে এসেই ফেসে আছি, তাই না? সুরিন্দার তখন বলে, এটাও হতে পারে সেই রেডিওতে স্ট্রং কিছু আছে যার ফ্রিকোয়েন্সি এই টাইম মেশিনকে কন্ট্রোল করছে। আচ্ছা, এখন এইটা বলো তো, সেই রেডিওটা কোথায়? আমার তো মনে হচ্ছে ওই রেডিওটা পেলে এই মেশিন ঠিকই চলবে। হেমচাঁদ তখন বলে, আমি জানি রেডিও কোথায়, আসো আমার সাথে 250 বছর পেছনে, সেখানেই পাবে রেডিও। সুরিন্দার বলে, আরে কি বলছেন আপনি? 250 বছর পেছনে যেতে পারলে আর টাইম মেশিন ঠিক করার কি দরকার? টাইম মেশিন ঠিক নেই দেখেই তো সেই রেডিও প্রয়োজন, তাই না? কেটি তখন তার টেকনোলজির পাওয়ার ইউজ করে আর ঠিকই সেই রেডিওর খোঁজ করে নেয়। সে এসেই বলে, আমি জানি এটা কোথায় আছে। নাভ জিজ্ঞেস করে, কোথায়? কেটি জানায়, সিটির বাইরে। সুরিন্দার তখন বলে, কিন্তু এটা তো অসম্ভব নিয়ে আসা। নাভ আর কেটি তারপরও যাওয়ার জন্য বলতে থাকে। তাই পরে নাভ, কেটি এবং সুখী বেরিয়ে যায় সেই রেডিও আনার উদ্দেশ্যে। সিটি থেকে বাইরে আসতেই সেখানে এত দূষিত বাতাস ছিল যে নাভ আর সুখী তা সহ্যই করতে পারছিল না। এসব দেখে সুখী বলতে থাকে, আরে বাইরের অবস্থা তো দেখছি খুবই খারাপ। কেটি বলে, আর এই সব করেছে তোমাদের মতো মানুষরা। মানুষ পলিউশন করে করে পশু পাখি, গাছপালা, নদী নালা সব কিছু ধ্বংস করে ফেলেছে, আর তাই এখন মরুভূমির মতো সব কিছু শেষ। নাভ তখন সুখীকে বলে, দেখলে, এই জন্য আমি আগে পানি বাঁচানোর কথা বলে চেঁচামেচি করতাম, তোমরা তো শুনতে না। দেখলে তো ভবিষ্যতে এসে পরিবেশের কি খারাপ অবস্থা হয়েছে। সুখী বলে, আমার তো ইচ্ছে করছে এখনই আমাদের সময় ফিরে যেতে আর সব কয়টা শয়তানকে দেখাতে ভবিষ্যৎ পৃথিবীর কি অবস্থা হতে চলেছে। তো এরপরই তারা একটা গাড়িতে করে কোনো মতে চলে আসে সেই রেডিও খোঁজার জায়গায়। সেখানে অনেক ভাঙাচোরা জিনিসপত্র ছিল। কেটি বলে, এখানে খুঁজে দেখো, রেডিও এখানেই পাবে। তো তারা যখন রেডিও খুঁজতে ব্যস্ত ছিল তখনই সেখানে কিছু রোবট দৌড়ে আসছিল তাদের উপর আক্রমণ করার জন্য। তাই কেটি দ্রুত নাভকে সরতে বলে আর সে একাই সেই রেডিও খুঁজে বের করে। আর এরপরই তাদেরকে নিয়ে দ্রুত গাড়িতে করে পালাতে শুরু করে। কোনো মতে ওই রোবটদের হাত থেকে বেঁচে তারা সিটিতে ফিরে আসতে পারে। তারপরে তারা রেডিও নিয়ে আসে আর সেটাকে দিয়ে কাজ শুরু করে দেয়। এবার সত্যি সত্যি টাইম মেশিনটা ঠিক হয়ে যায়। এটা দেখে তো সবাই খুব খুশি হয়। রবি তখন রোবট নিয়ে এদিকে এগিয়ে আসছিল। কেটি সে সময় নাভকে বলে, প্লিজ জলদি পালাও। সুখী বলে, আমরা একা কিভাবে যাব? কেটি বলে, দেখো, এখানে তোমাদের বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। তোমরা টাইম মেশিনের টাইম বদলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আমাকেও যেতে হবে। এরপরই কেটি এসে দাঁড়ায় রবির সামনে। রবি তখন বলে, সরে যাও, কিন্তু সব অ্যাক্সেস ডিনাইড। রবি বলে, নিশ্চিত এই নাভই এইসব করেছে? কেটি বলে, না মিস্টার গিল, নাভ শুধু হিউম্যান ইমোশন ইনক্রিজ করেছে। তারপরে এখানে রবি রোবট পাঠায় তাকে মারার জন্য। কেটিও ফাইট শুরু করে। ওইদিকে সবাই টাইম মেশিনে যাওয়ার জন্য রেডি হলেও নাভ বলতে থাকে, আমি আসছি কেটিকে দেখে। তার আসলে কেটির জন্য চিন্তা হচ্ছিল। নাভ তখন এসেই কেটিকে বলে, এই সব কি কেটি? কেটি তো তাকে বারবার বলে, নাভ প্লিজ তুমি চলে যাও, তোমার টাইম মেশিনে ফিরে যাও, আমি বলছি যাও, আর কোনো প্রশ্ন করবে না। নাভ তখন বলে, কেটি তোমার চোখ? কেটি বলে, যাও বলছি। তো কেটির মধ্যে আসলে হিউম্যান ইমোশন কাজ করে, যার ফলে তার চোখে পানি দেখা যায়। এরপরই নাভ এসে দেখে তার টিম তো হট্টগোল লাগিয়ে রেখেছে। এদিকে রবি বলে, কেটি কি ভাবছো, আমাকে তুমি শেষ করতে পারবে? না কেটি, বরং আমি পারবো, কারণ তোমার মধ্যে আগে থেকেই আমি এমন সফটওয়্যার অ্যাড করেছি যে সেটার বাটনে একবার ক্লিক করলেই তুমি ধ্বংস হয়ে যাবে। কেটি বলে, কোনো সমস্যা নেই, আমি আমার ফ্রেন্ডদের জন্য ধ্বংস হতেও প্রস্তুত। এদিকে তো এরা ভুল টাইম সেট করে ফেলে, কিন্তু সেটা বুঝতে গিয়েই দেরি হয়ে যায়। টাইম মেশিন তো চালু হয়ে যায় আর তারা আবারও একটা ভুল সময়ে গিয়ে পড়ে।
তো যখনই তাদের হুঁশ ফেরে এরা দেখতে পায় তারা তো এক রাজ্যের জেলে বন্দী। এবার নাভ বলছিল, আমি সত্যিই জানি না আমরা কোন সালে আছি আর এটা কোথায়। জ্যাসমিন তখন বলে, দেখে তো মনে হচ্ছে না 2018 সালের জেল এটা। তখনই সেখানে একজন প্রহরী আসে আর তারা প্রশ্ন করে এটা কোথায় আর কি অন্যায়ের জন্য তারা জেলে রয়েছে। প্রহরী জানায়, তোমরা আছো আজিতগড়ে আর তোমরা মহারাজা বীর সিং এর এখানে আছো। তোমাদেরকে তিনি ওনার দরবারে ডেকে পাঠিয়েছেন। চলো। তারপরই দেখা যায় এখন তো সময় চলছে 955 আর এখানেই এই 4 জনকে দরবারে দাবি করা হচ্ছিল এরা নাকি মোহাম্মদ খানের স্পাই। বীর সিং তার মন্ত্রীকে বলে, আপনি কি নিশ্চিত এরা মোহাম্মদ খানের খবরই? মন্ত্রী বলে, মহারাজ এই লোকদেরকে আমাদের বাজারে পাওয়া যায়, তাদের কাপড় চোপড় দেখেও নিশ্চিত যে এরা আমাদের এখানকার না। সেনাপতি মহেন্দ্র পালও একই কথা বলেছেন। বীর সিং মহেন্দ্রকে বলে, আপনি বলুন তো এই 4 জনের কি শাস্তি প্রাপ্য? মহেন্দ্র বলে, মহারাজ আমার মতে এই 4 জনকে বাজারে নিয়ে গিয়ে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তাহলে আর কেউ এরকম কাজ করার সাহসও করবে না। বীর সিংও বলে, তাহলে ঠিক আছে, এদের বাজারে নিয়ে গিয়ে এদের মাথা শরীর থেকে আলাদা করা হোক। হেমচাঁদ বলে, আরে মহারাজ এইসব আপনি কি বলছেন? আমাদের কোনো দোষ নেই, আমরা কোনো মোহাম্মদ খানকে চিনিই না। আমরা তো 2018 থেকে ট্রাভেল করে 1955 সালে এসেছি, তারপর সেখান থেকে ট্রাভেল করে 2255 সালে গিয়েছি আর ওখান থেকে ট্রাভেল করে বর্তমানে অর্থাৎ আপনাদের এখানে এসে পড়েছি। নাভও বলতে থাকে, মহারাজ প্লিজ বোঝার চেষ্টা করুন, আমাদের কথাটা একটু শুনুন, আমরা এই যুগের মানুষই না, আমরা কিছুই জানি না কি হচ্ছে এখানে। বীর সিং এইসব শুনে বলে, মহামন্ত্রীজি এই লোকগুলো মোহাম্মদ খানের খবরের পাশাপাশি খুবই চালাকও বটে। এরা আমাদেরকে সত্য থেকে গুমরা করার চেষ্টা করছে, খুবই ধূর্ত তো এরা। সুখী বলে, না না মহারাজ, আমরা এরকম কিচ্ছু করার চেষ্টা করছি না, আমরা সত্যিই বলছি, আমি বলছি সবটা বুঝিয়ে, তাহলেই বুঝতে পারবেন। তারপর সুখী একেবারে ইতিহাসের সব বলা শুরু করে যে তারপর কি কি হবে আর না হবে। এই সব শুনে তো খুবই বিরক্ত হয়ে যায় বীর সিং আর বলতে থাকে, দেখো এদেরকে আমার চোখের সামনে থেকে সরাও, দূরে নিয়ে যাও বলছি। সুখী বলে, মহারাজ আমার কথা শুনে দেখুন, আপনারই লাভ হবে, কারণ আমি ইতিহাস পড়েছি, আমি জানি কি কি হতে চলেছে। আপনার সাথে মোহাম্মদ খানের 2টো যুদ্ধ হবে, যার মধ্যে একটা আটকাতে পারলেও আরেকটাতে আপনি হেরে যাবেন। তাই আমার কথা শুনে দেখুন, আপনার হেল্প হবে। কিন্তু তাদের কথা তো কেউ শোনে না আর জনসম্মুখে তাদেরকে শাস্তি দিতে আনা হয়। ঘোষণা করে সবাইকে জানানো হয় এরা 4 জন মোহাম্মদ খানের স্পাই। তাই তারা 4 জন তো ধরেই নিয়েছে যে তাদের আর বাঁচার আশা নেই, এবার তো তাদেরকে মরতেই হবে, কারণ তারা যেভাবে ফেসে গেছে এরা তো তাদের কোনো কথাই বিশ্বাস করবে না আর। তো এরপরই দেখা যায় তাদেরকে জল্লাদ তলোয়ার দিয়ে মারতেই যাবে, তখনই সেখানে মহামন্ত্রী চলে আসে আর তাদেরকে থামতে বলে। সেনাপতি তখন জিজ্ঞেস করে, কি হলো মহামন্ত্রী, আটকালেন কেন? মহামন্ত্রী বলে, এটা আমার সিদ্ধান্ত নয়, আমি এবং মহারাজ জানি এরা আজিতগড়ের দুশ্মন, কিন্তু এটা মহারাজের সিদ্ধান্ত, তাই হয়তোবা কিছু ভালো বুঝেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাই মহারাজের উপরে তো আমার আর কিচ্ছু বলার নেই। তারপরই তাদেরকে দরবারে আনা হয়। মহামন্ত্রী প্রশ্ন করে, কেন এদেরকে বাঁচানো হলো? বীর সিং বলে, আমি এদেরকে বাঁচিয়েছি রাজপুরোহিতের কথায়, কারণ তিনি যা বলেন তাই হয়, রাজপুরোহিত বলেছে তাই আমিও বাঁচিয়েছি। বীর সিং এরপর নাভদের জিজ্ঞেস করে, আচ্ছা তো তোমরা যদি মোহাম্মদ খানের খবরই না হয়ে থাকো তাহলে বলো কারা তোমরা এবং কোথা থেকে এসেছো? তারপর তো তারা বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতে থাকে, কারণ সত্য কথা তো তারা বিশ্বাস করছিল না। বীর সিং তখন বলে, দেখো তোমরা কোন রাজ্য থেকে এসেছো তাতে আমার কিছুই যায় আসে না, আমাকে শুধু এটা বলো তোমরা আমাকে কিভাবে হেল্প করবে। নাভ তখন বলে, আমাদের কাছে একটা ডিভাইস আছে যেটা দিয়ে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। বীর সিং এটা শুনে বলে, তাহলে এখন কি সেটা বলতে পারবে যে মোহাম্মদ খান কোথায় আছে? নাভ বলে, হ্যাঁ পারবে বলতে, তবে একটু সময় লাগবে। বীর সিং এরপর তাদের 4 জনের থাকার ব্যবস্থা করতে বলে এবং তাদের কাপড়ও বদলাতে বলে। অন্যদিকে আমরা রাজকুমারী রত্নাকে দেখতে পাই, যাকে এসে তার একজন কাছের মানুষ জানায় আমাদের প্রাসাদে 4 জন মানুষ এসেছে, যাদের প্রথমে মৃত্যুদণ্ড দিলেও পরে পুরোহিতের কথায় তাদেরকে মহারাজ মাফ করে দেন, এখন থেকে তারা এখানেই থাকবে। রত্না বলে, নিশ্চয়ই কিছু কাহিনী আছে এখানে, আমি তাদের সত্যিটা আমার বাবার সামনে আনবো, দাঁড়াও। এদিকে সুখী নাভকে বলছিল,
মাথায় জোর দিয়ে দেখতো কোথায় রিমোটটা রেখে এসেছিস। নাফ তো রেগে মেগে বলে, হ্যাঁ সব সময় তো আমারই দোষ তাই না, আমি রিমোট হারিয়েছি। 1955 সালেও আমি রেডিও ভেঙেছি। তারপর হেমচাঁদ বলে, আরে তোমরা ঝগড়া রাখো আর খাওয়ার ব্যবস্থা করো। তখনই সেখানে সিপাহী এসে তাদের কাপড় দিয়ে যায়। আর এরপর তাদেরকে খাবারের কথা বললে সিপাহী জানায় মহারাজ যখন বলবেন তখনই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, তার আগে নয়। এদিকে মহামন্ত্রী বীর সিংকে বলে, মহারাজ আমার মনে হচ্ছে আপনি এদের ছেড়ে ঠিক করেননি। বীর সিং বলে, মহামন্ত্রী আমি সিদ্ধান্ত আবেগ থেকে নেইনি। তোমার হয়তোবা মনে আছে রাজপুরোহিত আমার রানীকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। যদি আমি সেটা মানতাম তাহলে আজ হয়তোবা তিনি বেঁচে থাকতেন। তাই আমি এবার আর সেই ভুল করিনি। আর আমার বিশ্বাস এরা আমাদের জন্য কিছু একটা অবশ্যই তৈরি করবে এবং মোহাম্মদ খানের কাছেও পৌঁছাতে পারবো আমরা। এদিকে খিদের কারণে তাদের 4 জনের তো অবস্থা খারাপ। তারা তো 4 জনই বিছানায় গড়াগড়ি করছিল। ঠিক ওই সময়ই রত্না আসে আর বলতে থাকে, মহারাজ আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। তবে একটা কথা ছিল, আপনারা কোথা থেকে এসেছেন বলুন তো। নাফ তো এবার রাজকুমারীকে দেখে তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। সে তো তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। রত্না তখন বলে, কি ব্যাপার, আপনি কি কথা বলতে পারেন না? সুখী তখন বলতে থাকে, তাকে জিজ্ঞেস করে লাভ নেই, কিছুই বলবে না। রত্না তখন বলে, লোকে তো বলছে তোমরা মোহাম্মদ খানের খবরই। নাফ তখন রত্নাকে বলে, আমার এমন কেন অনুভব হচ্ছে যা আমি তোমাকে আগে থেকেই চিনি। রত্না বলে, কোথায়? না তো, তুমি কি সত্যি আমাকে আগে থেকে চেনো? আমি তো চিনি না। নাফ বলে, জানি না, আমি বুঝতে পারছি না। তবে মোহাম্মদ খান লোকটাকে বলো তো। যখনই দেখো তখনই তোমরা সবাই মোহাম্মদ খান করতে থাকো। এরপর সুখী বলে, উনি 912-তে জন্ম নেয় আর 962-তেই মারা যায়। আর সে অনেক লড়াইও লড়েছে। হেমচাঁদ বলে, তুমি থাকো তো, এরকম তোমার কথা শুনেই মহারাজ আমাদের মারতে যাচ্ছিল। নাফ বলে, কিন্তু তোমরা সবাই মোহাম্মদ খানকে নিয়ে এত ভয় পাও কেন? রত্না বলে, না তো, আমার বাবা ভয় পান না। তারপর আবার রত্না কথা ঘুরিয়ে বলে, না মানে মহারাজ বীর সিং তাকে আগেও হারিয়েছিলেন আর পরেও হারাবেন। নাফ বলে, কিন্তু তুমি এত প্রশ্ন কেন করছো? রত্নার সখী বলে, আসলে উনি মহামন্ত্রীজির মেয়ে তো, তাই আর কি জানতে চাইছেন। তো কথা বলা শেষেই রত্না সেখান থেকে চলে যায়। তো সে যে রাজকুমারী এই ব্যাপারটা সে তাদের সামনে কোনোভাবেই প্রকাশ করে না। আসলে আগে তো সবাই এভাবেই নিজের পরিচয় লুকিয়ে সব ইনফরমেশন নেয়ার চেষ্টা করত। রত্নাও ঠিক একই কাজ করে। পরদিন সকালে দেখা যায় হেমচাঁদ আর জেসমিন উঠে বাইরে আসে। হেমচাঁদ একজন প্রহরীকে বলে, আচ্ছা এই খান আসলে কেমন খান? মানে মোহাম্মদ খান আর কি। প্রহরী তখন বলে, মোহাম্মদ খান কোনো মানুষ না, বরং রাক্ষস। সে খুবই ভয়ঙ্কর রকমের একজন। তার মোকাবেলা কেউ করতে পারে না। সেজন্যই তো সবাই তার নাম শুনলেও কাঁপে। তার মনে এতটুক মায়া দেওয়া বলতে কিচ্ছু নেই। এদিকে নাফ তো সুখীকে বলে, আচ্ছা অনেক সময় এমন কেন ফিল হয় যে কাউকে তুমি অনেক আগে থেকেই জানো? এটা কিভাবে সম্ভব? সুখী এটা শুনে বলে, তুমি কি মহামন্ত্রীর মেয়ের কথা বলছো? তাকেই কি তোমার চেনা চেনা লাগছে এজন্যই জিজ্ঞেস করছো? নাফ বলে, না আসলে কথাটা তেমন না, কিন্তু হ্যাঁ তাকে দেখে আমার কিছু তো ফিল হচ্ছিল আর এখনো হচ্ছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। সুখী বলে, হ্যাঁ এরকম অনেক সময়ই ফিল হয় যেন কাউকে তুমি জনম জনম ধরে চেনো। নাফ তখন বলে, আমি কি বলবো সুখী ভাই, তাকে নিয়ে ভেবে ভেবে সারা রাত আমি ঘুমাতে পারিনি। প্রথম দেখাতে এমন কখনো হয় নাকি? আমার তো সারাক্ষণ তার কথাই মাথায় ঘুরঘুর করছে। আমি কোনোভাবেই স্থির হতে পারছি না। সুখী এসব শুনে বলে, দেখো এখন এই সব কথা রেখে আগে এটা ভাবো রিমোটের কথা মনে পড়লো কিনা। সেই রিমোট তুমি কোথায় রেখেছো এটা একটু মনে করো তো, না হলে কিন্তু এখানেই থেকে যেতে হবে। নাফ তখন বলে, আমার মনে হচ্ছে এটা বাজারেই কোথাও পড়েছে, তবে বুঝতে পারছি না কোন জায়গাতে। সুখী বলে, তাহলে চলো বাজারে যাই আর সেখানে গিয়েই চেক করে আসি, যদি কোথাও পেয়ে যাই। তো এরপরই দেখা যায় রত্নাও এই কথা জানতে পারে। তাই নাফ বাজারে আসলে তার সাথে রত্নাও আসে। সে নাফকে আজিতগড়ের বাজার দেখায় আর বলতে থাকে, এই হচ্ছে আমার আজিতগড়ের বাজার, তুমি বলো কি কিনতে চাও। তখনই নাভ একটা দোকানের কাছে যায়। সেই সময় রত্নাকে তার সখী বলে, আরে কোথায় যাচ্ছ? তুমি রাজকুমারী, যদি কেউ চিনে যায় আর এটা যদি কেউ বুঝতে পারে তাহলে কি হবে বলো তো? রত্না বলে, কিচ্ছু হবে না, আমি তো আগে কখনো আসিনি, তাই কেউ চিনতে পারবে না।
আর চলো তো দেখি, তার সাথে যাই, কি হয় দেখা যাবে। এরপর রত্না নাভকে বলে, কি খুঁজছো তুমি? নাভ তখন বলে, আমি যা খুঁজে যাচ্ছি তা একবার পেলে আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, এখান থেকে সাথে সাথে চলে যাব। রত্না এই কথা শুনে একটু অবাক হয় আর বলে, মানে কি বলতে চাইছো? নাভ বলে, ও কিছু না, আসলে মহারাজ বললেন না মোহাম্মদ খানের জন্য কিছু তৈরি করতে হবে যেন তাকে হারাতে পারি, তাই একটা কিছু খুঁজছিলাম যা দিয়ে এমন কিছু বানানো যায় যাতে করে মোহাম্মদ খানকে হারিয়ে দেয়া যাবে। তো তারপরই এখানে নাভ আর রত্না সারা দিন একসাথে কাটায়। তারা দুজনই তো একে অপরের সঙ্গ বেশ পছন্দ করছিল। তারা সারাটা দিন খুব সুন্দর করে কাটায়। আর দেখা যায় রত্নাকে নিয়ে তো নাভের মধ্যে ফিলিংসও আসতে থাকে। তার তো তাকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, আর এখন তো ধীরে ধীরে তার প্রতি আরো বেশি ফিলিংস জাগ্রত হচ্ছে। সে তো তার সৌন্দর্যেই মুগ্ধ। কিন্তু এরপরই দেখা যায় রত্নাকে তুলে আনে মোহাম্মদ খানের লোক। মোহাম্মদ খান রত্নাকে দেখেই বলে, তুমি তাকে কেন তুলে আনলে? তখন সিপাহী বলে, উনি রাজকুমারী, আর এই রাজকুমারীর জন্যই কিন্তু আজিদগারের মহারাজ আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে, তাই তো আমি সুযোগ বুঝে উনাকে উঠিয়ে নিয়ে এসেছি। তখনই মোহাম্মদ রেগে যায় আর তাকে বলে, দেখো আমরা পাঠান, আর পাঠানরা যুদ্ধ জেতার জন্য কোনো মহিলাকে ব্যবহার করে না। তুমি কিন্তু এটা বেশ অন্যায় করেছ, এসব আমি কখনোই মানতে পারবো না। আর এরপরই সে রাজকুমারীকে বলে, রাজকুমারী, এই সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু সে যা করে ফেলেছে তা তো আমি বদলাতে পারবো না। তবে হ্যাঁ, আপনি এখানে যতদিন আছেন ততদিন রাজকুমারীর মতোই থাকতে পারবেন। তবে এখান থেকে যদি যেতে হয় তাহলে তার জন্য তো বীর সিংকে বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমার সাথে লড়াই করতে হবে, তবেই তিনি আপনাকে নিয়ে যেতে পারবেন। তবে সেই পর্যন্ত এখানে আপনাকে বেশ যত্নের সাথেই রাখা হবে, আপনি কোনো চিন্তা করবেন না। তবে রত্না বলে, ভালোই করেছিস তুই আমাকে তুলে এনে। যখনই আমার বাবা জানবে যে আমাকে তোর লোক অপহরণ করে এখানে ধরে এনেছে, তখনই আমার বাবা তার সৈন্য নিয়ে তোর উপর ঝাঁপিয়ে পড়বে আর তোকে প্রাণে শেষ করবে। আমার বাবা আমার জন্য সব কিছু করতে পারেন। মোহাম্মদ খান তখন বলে, ঠিক বলেছ তুমি, আর আমি তো চাই যে বীর সিং আমার সাথে লড়াই করুক, একবার সামনাসামনি এসে যুদ্ধে নামুক, তারপর দেখবে আজিদগারের মধ্যে একমাত্র আমারই পতাকা উড়বে। আমি তো সেই দিনের জন্যই অপেক্ষা করছি। তো বোঝাই যায় তার কনফিডেন্স অনেক বেশি। যাক, তো এরপরই সে তার লোককে বলতে থাকে, বান্দে খান, একে রাজকুমারীর মতোই রাখো, যাও। তো তারপরই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে রাজ দরবারে নিয়ে আসা হয় নাভদেরকে। বীর সিং বলতে থাকে, রাজকুমারী রত্না কোথায়? সুখী বলে, মহারাজ, রাজকুমারী রত্না আবার কে? বীর সিং তো এই কথা শুনে খুবই রেগে যায় আর বলতে থাকে, আজিতগড়ের রাজকুমারী, আর আমার মেয়ে, বলো সে কোথায়? জেসমিন তখন বলে ওঠে, আরে বাহ, রাজার কন্যাও অপহরণ থেকে বাঁচতে পারে না? কিন্তু দেখুন, আমরা সত্যি বলছি, আমরা তাকে দেখিনি। তখনই নাভকে ধরে বলা হয়, তার সাথে তো রাজকুমারীকে সন্ধ্যাতেও দেখা গিয়েছে, তাহলে সে কিভাবে বলছে সে রাজকুমারীকে চেনে না? নাভ তখন অবাক হয়ে বলে, কি বললেন? আমি? না না, আমি কোনো রাজকুমারী রত্নাকে চিনি না, আর আমি তার সাথে কেনই বা থাকতে যাব? মহারাজ, আমি সত্যি বলছি, আমি কোনো রাজকুমারীকে চিনি না। এই মহামন্ত্রী যে মিথ্যা বলছেন, বিশ্বাস করুন। মহামন্ত্রী তখন বলে, আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বললে তুই কাল সন্ধ্যায় কোথায় ছিলি বলতো? নাভ তখন বলে, আমি তো ছিলাম আপনার মেয়ের সাথে। মহামন্ত্রী তখন অবাক হয়ে বলে, মানে আমার মেয়ের সাথে? আমার মেয়ে তো এখানে। নাভ তখন অবাক হয়ে বলে, কি বলছেন? এই মেয়ে তো রাজপুরোহিতজির মেয়ে। রাজপুরোহিত তখন বলে, কি বেয়াদবি হচ্ছে এখানে? আমি একজন ব্রহ্মচারী, আমার মেয়ে আসবে কোত্থেকে? সুখী তখন নাভকে বলে, আরে উনি তো বিয়েই করেননি, তাহলে উনার মেয়ে হবে কোত্থেকে? কি সব বলছিস? নাভ তখন বলে, আরে না, তোমরা সবাই মিথ্যা বলছো। মহারাজ, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, একবার আপনারা আমাকে বিশ্বাস করুন। জেসমিন তখন নাভকে বলে, তোর কাছ থেকে এইসব আশা করিনি, তুই এসব কি করলি? হ্যাঁ, তুই তো দেখছি শুধু ধোকাই দিয়ে যাচ্ছিস। হেমচাঁদ বলে, হ্যাঁ তাই তো, ও তো রিমোটও পায়নি। সুখীও তখন নাভকে লজ্জাহীন পর্যন্ত বলে ফেলে। নাভ তো এবার মহামন্ত্রীর মেয়ে মিনাকে বলে, এই তুমি সত্য বলো, তুমি আমাকে বলনি যে তুমি রাজপুরোহিতের মেয়ে, কি হলো বলো? বীর সিং তখন মিনাকে বলে, মিনা, সব সত্যি করে বলো, কি হচ্ছে এখানে? মিনা বলে, মহারাজ, আমি রাজকুমারীর কথা অনুযায়ী এদেরকে শুধু খাবার দিতে গিয়েছিলাম, তার বেশি আমি কিছুই জানি না। তখনই সেখানে একজন মোহাম্মদ খানের চিঠি নিয়ে আসে। বীর সিংও সেটা পড়ে দেখে
আর সেখানে লেখা আছে, আমি তোর মেয়ে রাজকুমারী রত্নাকে জিম্মি করে রেখেছি, আর যদি নিজের মেয়েকে দেখতে চাস তাহলে ময়দানে নেমে আয়। বীর সিং, এটা মোহাম্মদ খানের ওয়াদা, তোর মেয়ে এখানে রাজকুমারীর মতোই থাকবে, তার কোনো ক্ষতিই আমি হতে দিব না। তবে তোকে আমি 2 দিনের সময় দিচ্ছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুই আয় আর আমার মোকাবেলা কর। বীর সিং তো এটা পড়া মাত্রই সেনাপতিকে আদেশ করে যে দ্রুত সব সৈন্যকে রেডি করতে, তারা এবার সত্যি সত্যি লড়াই করতে যাবে। তখনই নাফ বলে, মহারাজ, আমি একটা রিকোয়েস্ট করতে চাই। আমি চাই রাজকুমারী রত্নাকে বাঁচানোর দায়িত্ব আমাদেরকে দেয়া হোক। সুখী তখন বলে, আরে তুই কি আমাদের মারতে চাস? মহামন্ত্রী বলে, ও আচ্ছা, এসব করছো যাতে তোমরা 4 জনই একসাথে পালাতে পারো? নাফ বলে, আরে মহামন্ত্রীজি, আপনি কি বলছেন? হ্যাঁ, আর মহারাজ, আমি আপনার নুন খেয়েছি, তাই কিভাবে আপনাকে আমি ধোকা দিয়ে পালাবো? আমি কখনোই এমন কিছু করব না। হেমচাঁদ বলে, এই তুই কি বলছিস নাভ? সে মোহাম্মদ খান, কোনো সালমান খান না যে তুই রত্নাকে গিয়ে নিয়ে আসবি আর সে কিচ্ছু করবে না। মহামন্ত্রী বলে, কিন্তু মহারাজ, এদেরকে বিশ্বাস কিভাবে করি? নাফ তখন বলে, মহারাজ বিশ্বাস কেন করবেন না? আমরা আমাদের বিশ্বাস আপনার কাছে রেখে যাচ্ছি, আমাদের কন্যাকুমারী জেসমিনকে বন্ধক দিয়ে যাচ্ছি। জেসমিন তো এটা শুনে বলে, এই কি বললি তুই? কিন্তু তখন তার কথা তো আর কেউ শোনে না। আর বীর সিং বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে আর একটা সুযোগ দিচ্ছি। যদি তোমরা রাজকুমারীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হও তাহলে তোমাদের মাথা গলা থেকে আলাদা করা হবে। নাভরাও বলে, হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিক আছে। তারপরে রাতের বেলা নাভ, সুখী এবং হেমচাঁদ আসে রাজকুমারীকে খুঁজতে। সেখানে তারা 3 জনই 3 দিকে চলে যায়। নাভ কিছুক্ষণ খোঁজার পরই একটা টেন্টে তাকে পেয়ে যায়, তাই সে বাকি 2 জনকে এই বিষয়ে জানায়। পরে সে বাইরে সুখী আর হেমচাঁদকে দাঁড় করিয়ে রাখে আর নিজে ভেতরে আসে রাজকুমারীকে উদ্ধার করতে। নাভকে এখানে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় রত্না। পরে সেখান থেকে পালানো শুরু করে তারা। তখন তো সৈনিকরাও তাদের পেছনে পড়ে যায়। নাভ তখন রত্নাকে বলে, তুমি আসলে রাজকুমারী রত্না, তাহলে আমার কাছে মিথ্যা বললে কেন? সুখী তখন বলে, দেখো, তোমাদের পরিচয়পত্র শেষ করো, কারণ বিপদ কিন্তু পেছনে পড়ে আছে। তারপরে নাভরা মিলে রাজকুমারীকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে চলেই আসে। পরদিনই বীর সিং তার প্রজাদের বলে, আজ আমি অনেক খুশি, আমার রত্না প্রাসাদে ফিরেছে। তো তোমরা 4 জন বলো তো কি চাও? তারা তখন বলে, আপাতত কিছুই চাই না, কিন্তু আমরা এই খুশির দিনটা নিজেদের মতো নাচ গানের সাথে কাটাতে চাই। বীর সিং বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমার রত্না ফিরে এসেছে, তাই যা ইচ্ছা হয় তোমাদের তাই করতে পারো। এবার তো নাচ গানের শেষেই একটা চিঠি আসে বীর সিং এর কাছে। বীর সিং সেটা পড়ার পর সবাইকে বলে, আজিতগড়ের জনগণ, এখন সময় এসেছে মোহাম্মদ খানের সামনে দাঁড়িয়ে লড়াই করার। আমরা তার সামনে তার সাথে যুদ্ধ করব আর তাকে বোঝাবো আমরা ভয় পাই না। যদি এভাবেই আমরা না লড়াই করি তাহলে আজিতগড়ের সম্মান মাটিতে মিশে যাবে, তাই আমাদেরকে লড়াই করতেই হবে। তখনই সুখী বলে, মহারাজ, আপনি বাইরে যাবেন না, প্রাসাদেই থাকুন। হেমচাঁদ বলে, না, কেন মহারাজ, আপনি ভয় না পেয়ে লড়াইয়ে যান। সুখী বলে, আরে তুমি কি ইতিহাস পড়েছ? আজিতগড় তাদের দ্বিতীয় লড়াইয়ে হারবে, আর এখন যদি অন্য কিছু হয় ইতিহাস তো বদলে যাবে, তখন তো আমরাও ভবিষ্যতে মারা পড়ব। তো এরপরই সেখানে বীর সিং এসে বলে, আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না, কিন্তু আজিতগড়কে আমি কথা দিচ্ছি যে আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব, মোহাম্মদের সামনে দাঁড়িয়ে আজিতগড়কে রক্ষা করব। তো মহামন্ত্রী বলে, তবে মহারাজ, সবাই জানে মোহাম্মদ খানের সৈনিকের অর্ধেক সৈনিক আছে আমাদের, তাই বাইরে গেলে আমরা হারব নিশ্চিত। এবার এখানে আরো অনেক কথাবার্তা হয়। তখন মহামন্ত্রী তো এই সবের মাঝে নাভকে খুব নাক গলাতে দেখে, তাই সে নাভকে বলে, তোমার মধ্যে আজিতগড়ের জন্য যে আবেগ আছে তাতে আমি নিশ্চিত যে তুমি মোহাম্মদ খানকে হারিয়েই আসবে। নাভ তখন বলে, কি বললেন? আমি কাকে হারিয়ে আসব? না মানে আমি কানে শুনতে পাইনি। তখন সেনাপতি বলে, আমি জানি তুমি পারবে, কারণ তুমি একজন যোদ্ধা। তো এরা এইসব বলছিল কারণ রাজপুরোহিত গণনা করে দেখেছে নাভ একজন পুরনো মহাযোদ্ধা। নাভ তো তাদের বারবার মানা করছিল যে সে কোনো যোদ্ধা না। তারপরও বীর সিং এসে তাকে অনুরোধ করে যুদ্ধে যাওয়ার জন্য। রাজপুরোহিত বলে, আসল কথা হচ্ছে আর উপায় নেই, কারণ মোহাম্মদ তার চিঠিতে লিখেছে সে ওই যোদ্ধার সাথে লড়বে যে কিনা রাজকুমারীকে উদ্ধার করতে পেরেছে। তো এবার তো নাভ আর কোনো উপায় না পেয়ে খুব ভয়ে ভয়ে যুদ্ধে আসে, আর স্বাভাবিকভাবেই সে মার খায়।
তবে তখন তার বডিতে সেই 2255 সালের ড্রেস চলে আসে তাকে প্রোটেক্ট করতে, কারণ মোহাম্মদ খানের গলায় ছিল সেই রিমোট যার মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারত নাভরা। এবার এখানে টানা লড়াই হতে থাকে, তবে শেষে প্রায় হেরেই যাচ্ছিল নাভ, কারণ তার হাতে তলোয়ার ছিল না। তবে মোহাম্মদ খান বলে, তোমার মধ্যে তো অনেক সাহস আছে, আর একজন সাহসী ছেলের আমি সম্মান করি, যাও আজিদগার তোমার। নাভ তখন তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমার আজিদগারের থেকে বেশি ওই রিমোটটা চাই, তাহলে আমি আমার সময়ে ফিরতে পারবো। মোহাম্মদ খানও তখন তার কথা মতো সেই রিমোট দিয়ে চলে যায়। নাভ এরপর বীর সিংকে বলে, আমাদের এবার ফিরতে হবে নিজেদের সময়ে। তখন সে বীর সিং এর থেকে বিদায় নেয়ার পর রত্নার থেকেও বিদায় নেয়। রত্না বলে, এই সময় হয়নি তো কি হয়েছে, অন্য কোনো সময়ে বা অন্য কোনো জীবনে আমি তোমার জীবন সঙ্গী হয়েই আসব। তো বোঝাই যায় রত্না তাকে কত ভালোবেসে ফেলেছিল। এবার তারা তাদের সময় অর্থাৎ 2018 সাল সিলেক্ট করে চলে যাওয়ার জন্য। ওইদিকে রাভি এসে সুরিন্দারকে বলে এদের ফিরিয়ে আনতে। তখনই সেখানে তাদেরকে আটকায় কেটি, কিন্তু রাভি সাথে সাথেই শুট করে কেটিকে, আর সেই গুলি গিয়ে লাগে টাইম মেশিনে, যার ফলে তারা আর 2018-তে পৌঁছাতে পারে না। টাইম মেশিন গড়মিল করে ফেলে। তখনই নাভরা দেখে তারা একটা জঙ্গলের মতো জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে বিল্ডিং এর মধ্যেও গাছপালা হয়ে আছে। সুখী এটা দেখে বলে, আবারও ভুল সময়ে এসে পড়েছি, রিমোটটা অন করতো। কিন্তু নাভ দেখে রিমোট তো আর অন হচ্ছে না। এবার দেখা যায় পুরো পৃথিবী সবুজে সবুজে আবৃত, এবং এটা হচ্ছে 2755 সাল। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এর পর কি হতে চলেছে? তারা কি আর কখনোই তাদের টাইম লাইনে ফিরে আসতে পারবে না? আর সেই 2755 সালেই বা তাদের সাথে আর কি কি ঘটতে চলেছে, এই সবই তো আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী পার্টে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের এই টাইম ট্রাভেলের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।